আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি ধামকি যদি দিয়ে থাকে, সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। ভাতের হোটেলে হারুন বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি ইন্ডিয়াতে পালাতো, তাহলে তারা কিভাবে ইন্ডিয়াতে পালায়? অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছে। ক্ষমা কিসের? ক্ষমা হলো জেলখানায়, ক্ষমা হলো জেলখানায়। জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই। বারে বারে গুগু তুমি খেয়ে যাবে দান, এবার কিন্তু গুগু তোমার দিতে হবে প্রাণ। ফ্যাসিস্ট সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা। এই কুলাঙ্গারদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি করার অধিকার নাই। এই বিষয়গুলো আমি আমার বিবেচনা থেকে আমি এভাবেই দেখছি, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তারাও সেই সমান পরিণতির অধিকার। কেননা তারা সেইভাবে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। এই 18 থেকে 20 কোটি জনগণকে তারা হেনস্থা করেছে। 18 কোটি থেকে 20 কোটি জনগণকে তারা আজকে রাস্তায় বসিয়ে দিছে এবং রক্তের বন্যা বইয়ে দিছে। কেননা এই ফ্যাসিস্ট সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা। এই কুলাঙ্গারদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি করার অধিকার নাই। কারণ এরা যদি বারবার নির্বাচনে না যাইতো তাহলে শেখ হাসিনা এত সাহস পেত না, দেশের এত ক্ষতি করতে পারতো না। কিন্তু দেশের ক্ষতি যতটুকু শেখ হাসিনা করেছে তার কম এই জাতীয় পার্টি করে নাই। কেননা তারা বারবার পলিটিক্স করেছে, বারবার হাসিনার সাথে তারা হাত মিলিয়েছে। সুতরাং তাদেরও সমানভাবে বিচার হওয়া উচিত আমি মনে করি। ক্ষমা কিসের? ক্ষমা হলো জেলখানায়, ক্ষমা হলো জেলখানায়। জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই। বারে বারে গুগু তুমি খেয়ে যাবে দান, এবার কিন্তু গুগু তোমার দিতে হবে প্রাণ। এটাই সত্যি এবং এটাই সত্যি। কারণ জাতীয় পার্টি ক্ষমার অযোগ্য। তাদেরকে কিসের ক্ষমা করবে? তারা কি ক্ষমার যোগ্য? তারা পল্টিবাজি মারাতেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচন করতে পেরেছেন। শেখ হাসিনা বারবার জনগণের সাথে তামাশা করতে পেরেছেন, জনগণের ভোট কেড়ে নিতে পেরেছেন একমাত্র তাদের কারণে। সুতরাং তাদের কোনো ক্ষমা নাই, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরাও বলে দিচ্ছি সব বাংলাদেশের প্রত্যেক জেলায় তাদের বিরুদ্ধে মামলা করুন। শেখ হাসিনার দোষরদের সাথে তাদেরকে মামলার আওতায় আনতে হবে। যেহেতু হাসানুল হক মিনু, রাশেদ খান মেনন সহ সবাই আইনের আওতায় এসেছে। আর এই স্বৈরাচারী সরকারের দোষর আরেক স্বৈরাচার, পুরাতন স্বৈরাচার, এরা কেন বাদ যাবে? এরাও এটার সাথে একত্রিত হবে। একই সূত্রে গাথা হাসিনা আর জাতীয় পার্টি। ধন্যবাদ, আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরাও এটাই দেখেছি যে 400 জনের উপরে সেনা ক্যান্টনমেন্টে তাদের আশ্রয় আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো হাসান মাহমুদও সেদিন আটকা ছিল। সেই হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে? আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। এটা কখনো আপনারা এই অপরাধের ক্ষমার অযোগ্য না। কেননা আপনারা জানেন যে এরা এই দেশে এই রক্তের বন্যা বইয়া তারা এখন পালানোর আশ্রয় নিয়েছেন, কিন্তু আপনারা তাদেরকে পালানোর সুযোগ দিয়ে দিয়েছেন। কেন? কি কারণে? আমরা সেই ডিবির হারুন ভোটার ভাতের হোটেলে হারুন বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি ইন্ডিয়াতে পালাতো, তাহলে তারা কিভাবে ইন্ডিয়াতে পালায়? অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছেন। আর আমরা সেটা বলতে চাই, অবিলম্বে তাদেরকে ধরে এনে জনতার কাতারে, জনতার হাতে ছেড়ে দিন। তারা যেভাবে মানুষ খুন করেছেন, যেভাবে মানুষের রক্ত নিয়ে নদী বইয়ে দিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনারাও সমান অপরাধ করেছেন। তাহলে আপনারা কেন বলেছেন 619 জন কারা ছিল? 619 জন কারা ছিল? তারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের
আপনাদের আশ্রয় থেকে পালায়া যায়। আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন। সবচেয়ে বড় অপরাধী যারা, তারাই আজকে পালাইয়া গেছে। আমরা চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে শপথ করুন, তারা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আপনারা তাদের সহযোগী হবেন না কেন? আপনারা যে কাজ করতেছেন এটা অবশ্যই নিন্দনীয়। যে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের প্রতিটা এমপি মন্ত্রী ডাকাত, খুনি, বর্চর, এদেরকে আপনারা কিভাবে জেনে শুনে আপনারা পালানোর সুবিধা করে দিয়েছেন, এটা আপনারা ঠিক করেন নাই। একদিন আপনাদেরও আইনের আওতায় আসতে হবে বলে দিলাম, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে, দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদের আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে, বিভিন্ন জায়গায় লুটপাট, লুটতরাজ, ভাঙচুর, তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল, তাদের জন্য বড়ই দুঃসংবাদ। কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চেনে না, আওয়ামী লীগ চেনে না, বিএনপি চেনে না, জামাত চেনে না। দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা যেখানেই বসবাস করুন, সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে। তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন, তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ও আছে। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন, একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলা তিনি যেমন বলেছেন, এর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য। সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে এস্টাবলিশ করা। পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান, এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু আর করার সুযোগ নেই। কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না, যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি অমুক দলের তমক বা তমক সাহেবের তমক, এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী 2 মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেক শিওর হবে। তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি, আমি জানি না এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ। মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে। এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না। যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে 50% কিন্তু কমে গেছে, এটা প্র্যাকটিক্যাল। কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না, কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বী। তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা, কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে 3 বেলা খাওয়ার। তো 3 বেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক, মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য, সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত, সেই বেচা কিনাটা যেন মেক শিওর করা যায়। এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয়, আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে। আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত, লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, দলীয় পরিচয় হোক, রাজনৈতিক পরিচয় হোক, এলাকার গুন্ডা পান্ডা পরিচয় হোক,
সেনাবাহিনীর কাছে ফোন দিয়া সাথে সাথে জানাবেন, কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না। প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট, নিজেই হাইকোর্ট, নিজেই আদালত, নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন, তাকে জেল দিয়ে দিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই। আপনারা নির্ধারিত এলাকায় যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন, সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছুই হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনাদের যদি চলচ্চিত্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে, আর না হলে আমরা আজকে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে ফ্যাক্ট চেকিং বিষয়টাকে আমরা কিভাবে আরো শক্তিশালী করতে পারি। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যাতে গুজবগুলা আর ভেরিফিকেশন করে যাতে মানুষের কাছে সত্যটা উপস্থাপন করা যায়, মানুষ যাতে গুজব বা মিথ্যা দ্বারা প্রভাবিত না হয়, সে বিষয়ে আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে নতুন করে ভাবছি এবং একটা সেল করার পরিকল্পনা করতেছি। আমরা তো এটা পরিষ্কার করেছি এবং মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। এবং আমরা গতকালও প্রেস ক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। রাজাকি ভাই, বেশ গ্যাপে আপনার সঙ্গে বসলাম। প্রাসঙ্গিক যেই আজকের আমরা যদি বলি সর্বশেষ যে অবস্থাটা, সেটা হলো সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে, এর মধ্যে এরকম একটি জনমনে দেখা গেছে। পুলিশ আসলে সেভাবে কাজ করছে না, পুলিশ রাজনৈতিক চাপে আছে, সেই চাপ থেকে এখনো মুক্ত হয়নি, এখন ভিন্ন রকমের চাপ। তো সব মিলায় আপনার কাছে মনে হয় কি যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে? ধন্যবাদ ফিরোজ ভাই, এবং আপনার মাধ্যমে আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, দেশের সামরিক শাসন নাই ইনফ্যাক্ট, অথচ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমি আর্মি নামাইলাম। আমি বলতে আমি ইউনূস সাহেবের ভাষায় বলছি। আপনি যদি সহজ সরল অর্থে যান, এটার দায় কার? মানে আমি কেন সেনাবাহিনীকে নামাবো? সেনাবাহিনীর কাজ হলো শত্রু দমন করা। শত্রু দমন বলতে দেশের ভিতরে এবং দেশের বাইরে, এই দুইটা শত্রুই কিন্তু দেশ বিরোধী শত্রু হতে হবে, এটাই তাদের কাজ মূলত। কিন্তু আমরা বিগত 15 বছরে দেখছি দেশের ভিতরের যে শত্রু সেগুলাকেও ধ্বংস করছে পুলিশ, অর্থাৎ জঙ্গিবাদ। এমন হয়েছে 8টা ছেলে মারা গেছে জঙ্গিবাদ হামলায়, পরে দেখা গেল মৃত তারা, কিন্তু তাদের হাতে হ্যান্ডকাপ পরানো, তার মানে ওইগুলাকে আগে ওখানে রাখা হয়েছিল। এরকম ঘটনাও আছে। অথচ এই জঙ্গিবাদের জন্য কিন্তু আর্মিকে ব্যবহার করা হয় নাই।
এবং মানুষ মারার মতো যে দামি বুলেট সেগুলো পুলিশকে দেওয়া হয়েছে, র্যাবকেও দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, আপনি আর্মি কোনো কাজে লাগাননি। অর্থাৎ আর্মি কখনো কখনো এইড টু সিভিল পাওয়ার লাগাইছে, সিভিল গভর্নমেন্টকে সহায়তা করার জন্য কখনো কখনো লাগাইছে। কিভাবে? তোমরা সাথে সাথে ঘুরবা, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। এবং এই যে নামাইছে সেটা কখন? ইলেকশনের আগে জনগণের দাবি আর্মি নামাইতে হবে, সেক্ষেত্রে। আবারও বলছি, দায়টা কার? আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, অত্যন্ত মোটামুটি আপনাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। যাওয়ার পর আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইলো, বহু পুলিশ ঘরে উঠে গেল, বহু লোক পালায় গেল, বিচারপতিরা পদত্যাগ করলো, আজ পর্যন্ত পুলিশ নামলো না। তাহলে দায়টা কার? দেশ কি আইন শৃঙ্খলা বাহিনীকে কম তো রিকোয়েস্ট করা হয় নাই? আপনারা নামছেন না কেন? আপনারা তো সবাই সাধু সন্ন্যাসী, এখন তো আপনারা নামতেছেন না কেন? এবং নামতেছেন না কেন সেটা বলি। আমি একজন পুলিশ অফিসারের কথা বলি, তার নাম বাতেন, উনি রংপুরে ডিআইজি ছিলেন, যাকে ক্লোজ মানে অবসর দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে জিজ্ঞেস করছিলাম বছর 5 আগে যে পুলিশের চাকরি কেমন লাগে। ভাই বলেন কি, এর চেয়ে মজার কোনো চাকরি আছে নাকি? No police officer is answerable to Home Minister, rather they are answerable to the Prime Minister. তারা একমাত্র ব্যক্তির কাছেই তারা কৈফিয়ত দিত, হারুন, মনির, তারপরে সরাসরি। মানে একটা হাস্যকর, প্রধানমন্ত্রীর সাথে ডিআইজি কথা বলে, প্রধানমন্ত্রী দিয়ে বলে। তো এই যে জিনিসগুলা ছিল সেখানে, সেই ভয় থেকে ব্যক্তিগত বাহিনীতে পরিণত করছিল পুলিশ। দেখেন আপনি দেখেন না, যেমন ছাত্রলীগের সাথে আচরণ করতো, সে মানে যুবলীগের সাথে তেমনই একটা যেন বাহিনী ছিল পুলিশ। আচ্ছা, আপনি দেখেন মেজর সিনহার মতো একটা লোকরে প্রকাশ্য দিবালোকে একটা ইন্সপেক্টর তারা হত্যা করে, তারপরে সে সমাধান করতে যায় কে? দারোগার মতো দেখতে আসছিল যে আইজি আর্মি চিফ, দারোগার মতো দেখতে, মানে গ্রামের দারোগা যেমন দেখা যায় ওইরকম। উনি গেলেন আলাপ করতে, বেনজির সাহেব বসলেন, মনে হয়েছিল বেনজির আর্মি চিফ আর তারে মনে হয়েছিল পুলিশের দারোগা, এরকম মনে হয়েছিল। এই যে ক্ষেত্রটা বানায় গেছে, এবং আজকে যখন পুলিশ মাঠে নাই, পুলিশ সে কি হোক, ভয় পাক, যা কিছু, আপনি মাঠে নামবেন, এটা কি তাল্লুক আপনাদের পৈতৃক সম্পত্তি, বাধ্য হয়েছিল সাহেব নামাইতে। এটার দায় সেই বিগত সরকার এবং তার দোসর যারা, তারা বাধ্য হয়েছে। আমার কি দেশ আইন শৃঙ্খলা ছাড়া থাকবে? আর তারা কি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো থাকবে? অফকোর্স ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দিতে হবে, যেটা দিছে। আমি বলছি না আর্মি আসলো কেন, আনতে বাধ্য হলাম কেন, টোটালটার দায় প্রকৃত সরকার এবং তার দোসরদের, ইউনূস সাহেব না, এই সরকার নয়। কাজী এই মুহূর্তে যে আর্মি নামাইছে সেটা খুবই জাস্টিফাইড। এবং আমি এখন আর্মিকে বলবো, আমি সন্দিহান যে আর্মির যে পাওয়ার গুলা 17টা ধারায় তাদেরকে কাজ করতে বলা হয়েছে, এতে তারা গ্রেফতার করতে পারবে, কোথাও হয়তো বিচারিক কাজে জেল দিতে পারবে, কিংবা অস্ত্র উদ্ধারের নামে যে কোনো জায়গায় যাইতে পারবে, দায় দায়িত্ব তারা নিতে পারবে, কৈফিয়ত তারা দিবে, সেই পাওয়ারটা তারা পেয়েছে, জাস্টিফাইড। তাহলে তো পুলিশও ইনঅ্যাক্টিভ, আর আর্মিও যদি আমি মাঠে নামাই দিই ইনঅ্যাক্টিভ, তাহলে কি হবে? এখন চিন্তার বিষয় অন্য জায়গায়। এখনো কিন্তু আর্মিকে স্যাবোটাজ করতে যাবে। আর্মির নিজস্ব কাস্টডি নাই, আমি যতটুকু জানি আর্মির নিজস্ব কাস্টডি নাই। তারা কোন কাস্টডি ব্যবহার করবে? আসামি ধরলে তাদেরকে রাখবে কোথায়? ক্যান্টনমেন্টে আপনি রাখতে পারবেন না, কেননা ওটা কোয়ার্টার গার্ড, ওটার জন্য হইলো আর্মিদের জন্য, সিপাহীদের জন্য, অফিসারদের জন্য, হটেপ বাড়িটি। এইখানে আর্মির একটু সচেষ্ট হইতে হবে। আমি জানি তাদেরকে রাখতে হবে থানা কাস্টডিতে, সেক্ষেত্রে তাদেরকে চিন্তা করতে হবে ওই কাস্টডি থাকুক থানা কাস্টডিতে, তাদেরকে কড়া পাহারায় রাখতে হবে যাতে কাস্টডির ভিতরে কোনো স্যাবোটাজ না হয়। এটার দায় দায়িত্ব কিন্তু তাদের উপরে বর্তাবে। এই বিষয়টা তাদের সতর্ক থাকতে হবে খুবই। এবং সেক্ষেত্রে একটা জায়গা তারা ব্যবহার করতে পারে টু সাম এক্সটেন্ট, থানা কাস্টডি কড়া পাহারায় রাখবে, প্লাস র্যাবের যে কাস্টডি আছে সেটাও পারে, কারণ সেখানে 4টে বাহিনীর সমন্বয়, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি খুব সতর্ক থাকতে হবে। সুতরাং দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, তাতে এই মুহূর্তে এইটা নামানোর জন্য খুবই জাস্টিফাইড বলে আমি মনে করি। ব্যক্তিগতভাবে দ্বিমত থাকতে পারে অনেকের, কিন্তু তারা হয়তো এটা ভাবেন না। আপনি মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিচ্ছু নাই মাঠে, তাও শুকরিয়া আল্লাহর কাছে যে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকতেছে প্রায় 1.5 মাস যাবত বলতে গেলে। তা সত্ত্বেও কিন্তু ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার যা ঘটাইছে পুলিশ দিয়া, তার 10 ভাগের 1 ভাগও কিন্তু ঘটেনি। সুতরাং সেই বিবেচনায় মানুষ কনসাস হয়েছে,
এবং রাজনৈতিক দলও এখন সংস্কার করতেছে। ইতিমধ্যে বিএনপি সংস্কার আমরা দেখতেছি, তারেক জিয়া সাহেব ভালো স্টেপ নিতেছে, কাউকে ছাড় দিচ্ছে না। সুতরাং আর্মি যতক্ষণ মাঠে থাকবে কোন সন্ত্রাসীকে ছাড় দিবে না। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা এনশিওর করতে হবে। নিশ্চিত থাকেন জনগণ আপনাদের সাথে আছে। আর এই আর্মি নামানোর দায় পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন তথা পতিত সরকারের, এই সরকারের নয়। আচ্ছা, ভিন্ন আরেকটা প্রসঙ্গ, সেটা হলো শেখ হাসিনা মানে মাঝখানে বেশ আপা টেলিফোন সংলাপ নিশ্চয়ই শুনেছেন। চট করে দেশে আসা, তিনি পদত্যাগ করেননি, একটা ধূম্র জাল তৈরি হচ্ছে যে এই গণঅভ্যুত্থান কিছুই না, মনে হচ্ছে যেন তার নিয়ম মাফিক পদত্যাগ হয়নি। এটা একটা বড় ইস্যু। এটাকে কেউ কেউ বলার চেষ্টা করছেন। একজন আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? শুনেন, এটা হলো পাগলের প্রলাপ। আমি শিওর তাকে এখন তার পাবনা ভর্তি করানো সম্ভব না। যদি মেন্টাল হাসপাতাল থাকে ভারতে, এখানে ভর্তি করা সম্ভব। কারণ আপনি প্রধানমন্ত্রী, আপনি এখনো সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী। আচ্ছা, সিম্পল কথা, আপনি পালায়ে গেছেন কেন? আচ্ছা, আপনি পালায়ে যান নাই, ভারতের রাষ্ট্রীয় সফর করতেছেন, ধরেন দেড়মার যাবেন করেন, কিন্তু আপনি গণভবন যে ভেঙে চুরমার করে দেওয়া হইল এবং সেটাকে একটা জাদুঘর বানানোর সিদ্ধান্ত হইল। আপনি কি ওখানে বেশি হাওয়া খাচ্ছেন? যেখানে এই জাদুঘর বানানোর মানে কি? এই জাদুঘরটা হওয়ার মানে কি জানেন? এই জাদুঘরটার মানে সময়ের ব্যবধানে মানুষ বলবে এটা কে থাকতো। অন্যান্যরা যাই বলুক, আমি বলবো এখানে একজন ভদ্রমহিলা থাকতেন যাকে ফিমেল ভার্সন অফ হিটলার বলা হয়, যেখানে বসে উনি মানুষকে গুম করার আদেশ দিতেন, হত্যা করার আদেশ দিতেন, যা খুশি তাই আদেশ দিতেন। এটা হলো সেই জায়গা। এবং তো আপনি বৈধ প্রধানমন্ত্রী, আপনার গণভবনে এই অবস্থা, আপনি আসছেন না কেন? এটা আমি আপনার সাথে মস্করা করতেছি না, সিনসিয়ারলি বলতেছি। তারপরে আসেন, আপনি যেটা বলতেছেন, আপনি যে সংবিধানের কথা বলতেছেন, ওটা তো সংবিধান না, ওটা ছিল হাসিনা বিধান। তো আপনি হাসিনা বিধানে যদি প্রধানমন্ত্রী হন, ভালো কথা। আপনাকে বলে দিচ্ছি, দেশবাসীকে বিভ্রান্ত করেন না আপনারা, আর ধোকা দিয়েন না, সেটা বলতেছি। প্রধানমন্ত্রীর পদ দুইটার কারণে শূন্য হয়। একটা হইল যদি উনি পদত্যাগ পত্র দেন প্রেসিডেন্টের কাছে, আর একটা হইল যদি উনি সংসদ সদস্য না থাকেন। কারণ সংসদ সদস্য হইতে হবে প্রধানমন্ত্রীকে। আপনার পদত্যাগ পত্র আমাদের দেখার দরকার নাই। 3টা প্রতিষ্ঠান বলছে যে এই 3টা প্রতিষ্ঠানে মানুষ বিশ্বাস করে। আর্মি চিফ বলছে পদত্যাগ পত্র দিয়েছেন, প্রেসিডেন্ট বলছে পদত্যাগ পত্র দিয়েছেন, এবং প্রধান বিচারপতি বলছে পদত্যাগ করার কারণে এই পরিস্থিতিতে এই সরকারের অ্যাপ্রুভাল দেয়া হলো। 3টা অর্গান বলছে এডমিট। তারপরে ধরে নিলাম আপনি জিতেন, কারণ আপনার তো মুখের দোষে পরাজয়, মুখের দোষে আপনার সব হয়েছে। আপনি খালি মুখটার কারণে এত কিছু হয়েছে এবং মুখটার কারণে আপনাকে বিদায় নিতে হয়েছে। তো তারপরে বলে আপনি মুখে এখনো পটপট করতেছেন, চট করে ঢুকে যাবেন, আপনি পদত্যাগ করেন নাই। ওকে, তর্কের খাতিরে ধরে নিলাম আপনি পদত্যাগ করেন নাই। তাহলে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির তো সংসদটা ভেঙে দিছে, এটা তো মিথ্যা নয়। রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দেয় তখন তো আপনি সংসদ সদস্য না। আপনি সংসদ সদস্য না থাকেন, আপনি প্রধানমন্ত্রী কিভাবে হবেন? তারপরে বললে কি বলে যে সংসদ ভাঙতে হইলে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে, ইত্যাদি ইত্যাদি। ধরেন একটা গ্লাস ভাঙতে হইলে মোস্তফা ফিরোজের অনুমোদন লাগবে আমার, যে আমি একটা কাচের গ্লাস ভাঙবো, নিলাম না অনুমোদন, ভেঙে ফেলাইলাম গ্লাস, তো কি হবে? গ্লাসটা তো ভাঙছে, গ্লাসটা তো ভাঙছে। গ্লাস যখন ভেঙে গেছে তখন আপনি তো সংসদ সদস্য না। যেহেতু আপনি সংসদ সদস্য না, আপনি প্রধানমন্ত্রী না। এসব ফালতু কথা বললেন না, বিভ্রান্ত করেন না। দেশে যারা আছে কিছু লোক আপনার এখনো আছে, গাডাকা দিয়ে রয়েছে, ওদেরকে ভালো থাকতে দেন। আর আপনি টেলিটক করেন, টেলিফোনে কথা বলেন, বেলজিয়াম আর তারপরে কি আমেরিকা, কেন আপনার বাংলাদেশে 626 জন লোক আটক হয়েছে, পলাতক আসছে। তার ভিতরে কিছু ধরা পড়ছে, কিছু বর্ডারে ধরা পড়ছে, 2-1 জন পালাইয়ে গেছে। এদের সাথে কথা বলে দেশটাকে চাঙ্গা রাখেন, আন্দোলনটা করেন না, দেখি নাকি ফোন ধরে না আপনার। আমি নিশ্চিত দিচ্ছি আপনার কোনো ফোন কেউ ধরবে না বাংলাদেশে, আমার কাছে মনে হয় না। কিন্তু পাগলের প্রলাপ বাদ দেন। আপনার পার্লামেন্ট বলতে কিছু নাই, আপনার সংবিধান বলতে কিছু নাই, আপনার সবকিছুর পায়ের তলায় রাইখে আপনাকে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং বিপ্লবী সরকার ক্ষমতা আছে, they will take their step, you are nobody। এখন আপনি বরং রিকোয়েস্ট করতে পারেন, প্রেসিডেন্ট সাহেব তো টেলিফোনটা খোলা রাখছে, ওনারে দয়া করে চলে যেতে বলেন, তাহলে দেশটা আরো একটু নিরাপদ হয়। আরেকটি বিষয় যে যেহেতু
সংস্কারের ব্যাপার নিয়ে রাজনৈতিক দলগুলোর বলছে যে তারা সংস্কারের পরে নির্বাচন করবে এবং রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড চালাচ্ছে। তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারাও বিবৃতি দিচ্ছে, নানক সাহেবের বিবৃতি, বাহাউদ্দিন নাসিমের বিবৃতি, গোপালগঞ্জের তাদের অবস্থান। আসলে আবার অনেকে বলছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের আসলে নির্বাচন করার কোনো অধিকার নেই, তাদের আগে বিচার হইতে হবে। আর পুনর্গঠিত আওয়ামী লীগ না হলে এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের সবাই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারের পরেই হচ্ছে নির্বাচন রাজনীতি। এইরকম একটা বিতর্ক আছে, আপনি কি বলবেন? না, আমি এটার সাথে টু সাম এক্সটেন্ট একমত। আমি যেটা বললি, যেটা ইউনূস সাহেব বলছেন, ইউনূস সাহেবকে স্যালুট করি। মানে মানুষে বলে ইউনূস সাহেব রাজনীতিবিদ না, ইউনূস সাহেব রাজনীতি বুঝেন না, এক পাগলের প্রলাপ। কারণ কি, রাজনীতিবিদদের টার্গেট থাকে ক্ষমতায় বসা। ইউনূস সাহেব ক্ষমতায় বসছে, তো আপনি রাজনীতিবিদ না কেমনে? উনি রাজনীতিবিদ না কেমনে? 2 নম্বর আসেন, ইউনূস সাহেব তার জীবনে যে অর্জন করছে, নোবেল পাইছে, এইটা পাইছে, সেইটা পাইছে, অলিম্পিকের মশাল নিয়ে দৌড়াইছে, সবই নাকি টাকা পয়সা দিয়ে করছে, রক্ত চুইসা মানুষের টাকা পয়সা। আরে ভাই, করছে তো, আপনি পারলেন না কেন? আপনি তো ঢুকাইলেন, রোহিঙ্গা ঢুকাইলেন, নোবেল পাইলেন না। আপনি ইউনূস সাহেবের 8 তলা পর্যন্ত হাঁটাই উঠাইছেন, সেই ইউনূস এখন আপনার চেয়ারে বসে আপনার বিচার করুন। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার একটা কথা বললে রাখি, ওই প্রসঙ্গের পরে ইন্টারেস্টিং ব্যাপার বলি। বাংলাদেশের লোক যদি ইউনূস সাহেবের শেখ হাসিনার দোষরদের বিচার করতে চায় মানবতা বিরোধী অপরাধ হিসাবে, কারণ আপনি যে হত্যা মামলাগুলো হাসিনার বিরুদ্ধে হয়েছে নানান জায়গায়, এগুলো হত্যা মামলা হয় না, কারণ হাসিনা কোনো লোক হত্যা করে নাই, গলায় গিয়ে ছুরি মারে নাই। একটা কথা আসছে, বজলুল উদ্দারে বোধহয় জবাই করছিলেন, একটা কথা আসতেছে সোশ্যাল মিডিয়ায়, ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু রামপুরা থানা, বাড্ডা থানা, গুলশান থানা, নানান জায়গায় হত্যা মামলা হয়েছে, হাসিনা এই হত্যাগুলো সে করে নাই। হাসিনা দিয়েছিল একটা সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি? আন্দোলন ঠেকাবেন, যত গুলি লাগে মানুষ মারবেন, সবকিছু করবেন। এবং সে গত 15 বছরে অন্তত 5000 লোক হত্যা করছে, এবং জুলাই আইসে 1,500 লোক হত্যা করছে, পঙ্গু করছে বহু লোক, চক্ষু হারাইছে শত শত লোক। এবং এই টোটালটা ছিল তার একটা সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্তটা নিয়েছিল মানবতা বিরোধী, এটার জন্য তার বিচার হবে। এবং এর সাথে কে কে সম্পৃক্ত, এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই আনিসুল হক, এই সালমান এফ রহমান, সবাই, ইভেন কিছু পলাতক সাংবাদিক, ওই মোজাম্মেল বাবু, তারা যা প্রমোট করছে এগুলাকে। সুতরাং আপনি ওই একটা বিচার করতে গেলে দেখবেন 150, 200, 300, 500, 2000 লোকের তালিকাও হইতে পারে। ওই একটা বিচার করলে এনাফ। ওই বাড্ডা থানার হত্যা মামলার বিচার করা লাগবে না, বুলশিট। তো এটা এই অর্থে বলতেছি। এখন আসেন, এই বিচারটা করবে কে? কল্পনা করেন ফিরোজ ভাই, কল্পনা করেন যে 5ই আগস্টের পর একটা নির্বাচন হয়েছে, তারপরে যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ তো নাই, যারা আছে, আমি কারো নাম বলছি না। আপনি কি মনে করেন কোন রাজনৈতিক ক্ষমতায় গিয়ে 15 দিন টিকতো এই প্রশাসনের মধ্যে? টিকতো? অ্যাবসলিউটলি নট। ইট ইজ ইউনূস যে সে টিকছে। কেন টিকছে? এই দেশের রাজনীতিবিদদের ডিস্টার্ব করার জন্য যে শক্তিগুলা কাজ করে, সেই শক্তিগুলোর অন্তত 50 গুণ বেশি শক্তি নিয়ে সে ওই জন্য বসছে। ওই শক্তিগুলা ম্লান হয়ে গেছে, আমার মেনশন করার দরকার নাই, ওই শক্তিগুলা ম্লান। এবং একমাত্র ইউনূস সাহেব বসে আছে বলেই, ইউনূস সাহেবকে দমাইতে হইলে ওই সমস্ত শক্তির সাথে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার শক্তির কথা বলতে হবে, নট ইউনূস। সুতরাং রাজনীতিবিদদের 2টা কাজ প্যারালাল রিকোয়েস্ট করা উচিত। একটা হইলো আপনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করেন, দ্বিতীয়টা হইলো এই মানবতা বিরোধী যারা অপরাধ করছে তাদের বিচারটা করে যান। আমি নিশ্চিত করে বলতে পারি, ইউনূস সাহেব না থাকলে এই বিচার বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ করতে পারেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। করতে পারবে না। এবং এটা করার জন্য ইউনূস সাহেবকে আমি বলছি না, ইউনূস সাহেবকে 20 বছর টাইম দেন। অর্থাৎ 2টা কাজ প্যারালাল করেন, রাজনীতিবিদদের চাপে রাখেন ইউনূসকে, যে আপনি এই বিচার না করে যাবেন না, আপনাকে সেই ক্ষমতা দিচ্ছে, সেই পরিস্থিতি আপনার আছে। আমি রাজনীতিবিদ, আমি রাজ্যকে কালকে প্রাইম মিনিস্টার হইলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এই তার লালন পালন করা সেই প্রশাসন, তার সাথে একটা শক্তি কাজ করবে যে শক্তিটা এখন পারছে না। এটাকে মাথায় রাখতে হবে। সুতরাং এই বিচারটা করার জন্য আল্লাহর দোহাই ইউনূস সাহেবকে টাইম দেন। আর পাশাপাশি আপনি নির্বাচন সংস্কার করার জন্য এই সময়টাও একই সময় করুক। তবে মজুমদার সম্পর্কে একটা কথা না বললেই পারি না, আমি খুব মাইন্ড করছি তার উপরে, আই নো হিম পার্সোনালি। ওনাকে বলা হয়েছে যে উনি নির্বাচন কমিশন ব্যাপারে কাজ করবেন। উনি চট করে বলে ফেললেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, আইনত হবে। এই প্রশ্নটা আপনি বলবেন কেন? এটা কি আপনার সাবজেক্ট কিনা?
এই একই কথা সালমানের রহমান বলছিল বিএনপি না আসলে নির্বাচন বৈধ হবে, নির্বাচন কমিশন বিএনপি না আসলে বৈধ হবে। তো একই কথা আপনি বললেন আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বৈধ হবে। এই কথাটা ভাই আপনার সাবজেক্ট না, কথা বেশি বললেই কিন্তু হয় না। ইউনূস সাহেব দেখেন, ইউনূস সাহেব কোনো প্রতিহিংসা পরায়ণ কথা বলছে না, কিন্তু কাজ কিন্তু যা করার করছে। ট্রাইব্যুনাল হবে, বিচার হবে, আর্মি মাঠে আনছে, কোন পেশাল পারতেছে ইউনূস সাহেব আমি দেখে নিব, আমি চেয়ারে বসছি একেবারে কে কোথায় থাকো দেখে নিব, কোন ভাষা আছে এগুলার? দ্যাট ইজ ওয়াই হি ইজ এ পলিটিশিয়ান, হি ইজ এ পলিটিশিয়ান। আর আপনাদের পলিটিক্স এর আরেকটা কথা বলি, যে দল রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন চায়, তারা চাবে, অপরাধ নয়, কিন্তু তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে তারা এসে কি করতে চান। তাদের কাজগুলো যদি জনগণের জন্য মঙ্গলজনক হয়, আল্লাহর দোহাই ইউনূস সাহেবকে বলেন যেটা আপনি করবেন সেটা যদি ইউনূস সাহেব করে দেয়, সমস্যাটা কোথায়? ইউনূস সাহেব বিদেশ থেকে টাকা আনবে। আমি তো নিশ্চিত করে বলে দিতে পারি ইউনূস সাহেবের চেয়ে শক্ত মানুষ কেউ নাই যে বিদেশ থেকে টাকা আনবে। আর উনি না পারলে বাংলাদেশে আজকে পর্যন্ত কোনো পলিটিশিয়ান নাই বিদেশ থেকে টাকা আনবে, আজকে পর্যন্ত নাই। আমরা দেখলাম, আমরা তার প্রতিফলনও দেখলাম। তো দেখলাম আপনি দেখেন ইতিমধ্যে কি হয়েছে, আপনাকে আমেরিকা বলছে $200 মিলিয়ন দিচ্ছে। আচ্ছা আরো কি বলছে, 1974 সাল থেকে এ পর্যন্ত আমেরিকা শুধুমাত্র গণতন্ত্র এবং শাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে $8 বিলিয়ন ব্যয় করেছে। এই $8 বিলিয়ন মধ্য থেকে এই $200 মিলিয়ন হয়তো ইউনূস পাবে, বাকিগুলা কিন্তু যুগে যুগে মনিরুল ইসলাম, যুগে যুগে বেনজির, যুগে যুগে হারুন, যুগে যুগে বাতেন, এদের পিছনে ব্যয় কইরা দমাইয়া পিটাইয়া ক্ষমতায় রয়েছে, ওই টাকাগুলো ভাগ করে খেয়েছে। গণতন্ত্রের নামে ব্যয় করা হয় নাই, গণতন্ত্রের নামে ব্যয় করা হয়েছে। কোথায় নিচ্ছে? 5ই আগস্টের পালানের আগ পর্যন্ত গণতন্ত্র যে লেভেলে গেছিল ওই লেভেলে নিয়ে গেছে ওই টাকা দিয়ে। এই হলো গেল ইউনূস একটা খাত, গণতন্ত্র। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, আগামী 3 বছরে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহ বেশ কিছু খাতে $4 থেকে $5 বিলিয়ন দিবে আইডিবি। ইউনূস তো ইলেক্টেড গভর্নমেন্ট না, তারে টাকা দিবে কেন? বিকজ তার গ্রহণযোগ্যতা, তার বিশ্বাসযোগ্যতা, পৃথিবীর মানুষের, দেশের রাষ্ট্র যারা দিবে তার প্রতি আস্থা, সেটা ইলেক্টেড না। তারপর দেখেন, দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, ইউনূস সাহেব বলছে। বড় ধাক্কা কি দিয়া? আরে টাকার ধাক্কা, টাকা লাগবে। সেই ক্ষেত্রে জার্মানি বললো তারা মানে $1 বিলিয়ন দেবে পরিবেশ উন্নয়ন। সেটাই বলছি, জার্মান দেবে $1 বিলিয়ন। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কি বলছে? আমরা বন্যা দুর্গতদের উদ্ধার, বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য 200 কোটি বা $2 বিলিয়ন দেওয়ার চেষ্টা করব। আপনি বলেন তো, সরকার ইলেক্টেড না, তার কোন রাজনৈতিক দক্ষতা নাই, এই টাকাগুলা কি এমনি আসতেছে? ইউনূস সাহেব তো কোনো সুন্দরী মহিলা নন যে তারা প্রেমে গদগদ হয়ে এসে দিয়ে গেছে। আর যারা এই টাকাগুলো, তারা কি বেকুব, বোকা, তাদের টাকার কোনো মূল্য নাই। দুটো জিনিস নিশ্চিত করে দিচ্ছি আপনাকে, এই টাকা দেওয়ার, এই প্রতিশ্রুতি দেওয়ার মানে হচ্ছে, এবং এই টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, তার মানে হচ্ছে ইউনূস সাহেব লম্বা সময় থাকবেন, চিৎকার যে যাই করেন। আজকে ইউনূস সাহেব চলে যাক, কালকে এই প্রতিশ্রুতির মতো টাকাটা পাবেন না, আমি লিখে দিতে পারি। বিকজ যারা টাকা দেয় তারা বিশ্বে পরিচিত, ডিজিটাল যুগে একে অপরকে চেনে। তারপরে আমি বলবো, রাজনৈতিক সরকারের কাছে দেশ হস্তান্তর করেন। তার আগে যেহেতু গণতন্ত্রের সাথে, এই গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, তারপরে আপনি বলেন উন্নয়ন বলেন, তার সবকিছুর সাথে টাকা একটা ফ্যাক্টর। আপনি একটা সুপারম্যান, খুব ভালো রাজনীতিবিদ, আপনার পকেটে টাকা নাই, কেউ আপনাকে 4 পয়সা দিয়ে জিজ্ঞেস করবে না। টাকা থাকলে রাজনীতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রাজনীতিবিদ হয়ে টাকা আনা যায় না, এটাকে মাথায় রাখতে হবে। সুতরাং ইউনূস সাহেবকে দরকার আমার টাকা আনার জন্য, ইউনূস সাহেবকে দরকার দুর্নীতির বিচার করার জন্য, ইউনূস সাহেবকে দরকার পাচারকৃত টাকা আনার জন্য। সবচেয়ে বড় কথা হলো, ইউনূস সাহেবকে দরকার শেখ হাসিনার বিচার করার জন্য। এবং এগুলো যদি করে দিতে পারে, পরবর্তীকালে যে রাজনীতিবিদরা ক্ষমতায় আসবেন, ইনশাআল্লাহ তাআলা তারাও খুব কমফোর্টেবলি দেশ চালাতে পারবেন। এগুলোকে মাথায় রাখতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।